ইতিহাস জয়ী মানুষের কথা মনে রাখে। কে রানী ভবানী, কেন তিনি এত মহীয়সী বা গৌরবান্বিত? একটু বাধ্য হয়েছিলেন রানীগিরিটা করতে। She had to wear an iron gloves and project herself as a iron-fisted lady. প্রথম মেয়েদের কথা ভাবলেন, মেয়েরা যে মানুষ, তাদের সোশ্যালি প্রোটেক্ট করতে হবে। তখন তো মেয়েরা ভোগ্যপণ্য, পার্টিকুলারলি বিধবা, স্বামী পরিত্যক্তা, কুলীনগরের বউরা, এরা তো একদম অরক্ষিত। এই ভবানী রুখে দাঁড়ালেন। সিরাজকে উনি নাকি সাবাক শেখেন। সাবাকটা নিশ্চয়ই শিখিয়েছিলেন, কারণ বড়নগর ছেড়ে কিন্তু ভবানীকে যেতে হয়নি। চৈতন্যদেবের কাছে যে অস্ত্র, সেই অস্ত্র তো কোটিতে মানুষের একজনের হয়। ডিফেকশন, পলিটিক্যাল পার্টিতে যদি অন্যায় না হয়, তাহলে একনায়ক তান্ত্রিক রাজা বা নবাবের বিরুদ্ধে সময়ের প্রয়োজনে বিদ্রোহ করা অন্যায় কেন হবে? যেটা ওটা ছিল না, তার নামটা বাঙালি জানে, তার নাম গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় ছিলেন না? রাজশাহীর মতন প্রসপারাস ল্যান্ড অ্যান্ড প্রসপারাস ওয়াটার নেই। যত মাছ, তত চাল, তত পাট, তত গাঁজা একা রাজশাহী দোকান। নদিয়ারাজ কৃষ্ণচন্দ্রের চেয়ে রাজশাহী নাটোরের রানী ভবানীর ল্যান্ড হোল্ডিং বেশি। স্থল সম্পদ এবং জল সম্পদ, সেই জায়গা থেকে ধরলে মুর্শিদাবাদের নবাবীর সমান পাওয়ারফুল বা বেশি পাওয়ারফুল হচ্ছেন রানী ভবানী। বিপুল ধন সম্পত্তি, অকল্পনীয় ওয়েলথ অ্যান্ড প্রসপ্যারিটি। হ্যাঁ, এটা কি মানে নতুন সিরিয়াল করছো, সেটা রানী ভবানী তাকে লার্জার দেন লাইফ দেখাতে হবে বলে রাজেশ্বরী, অর্ধবঙ্গেশ্বরী, প্রথম বিদ্রোহিনী নারী বলছো? মেনো না, আমি তো তোমার মাথার দিব্যি দিইনি, আমার কথা মানো, নিজে পড়ো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। আমি রিসেন্টলি একটা নতুন মেগা সিরিয়ালে অভিনয় করছি, যে মেগা সিরিয়ালটা নিয়ে প্রচুর 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 আলোচনা অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং অনেকেই বলছেন সিরিয়ালটা অসম্ভব ভালো হচ্ছে। সেই সিরিয়ালটার নাম রাজরাজেশ্বরী রানী ভবানী। আমরা আজকে আমার স্টুডিওতে এমন একজন অতিথিকে ফাইনালি আনতে পেরেছি, যার সঙ্গে কথা বলার ইচ্ছে আমার বহুদিনের। বাংলা টেলিভিশনে, বাংলা সিনেমায়, বাংলা সংস্কৃতি জগতে যখনই কোনো তথ্য নির্ভর, রিসার্চ নির্ভর কোনো কাজের প্রয়োজন হয়, তখন যে মানুষটি অগ্রগণ্য ভূমিকা নেন, সেই মানুষটি আজকে আমার অতিথি। তাকে আজকে আমার স্টুডিওতে স্বাগত জানাই। আজকে আমার অতিথি শিবাশিস দা। শিবাশিস দা, কেমন আছো? এই নতুন মেগা সিরিয়াল শুরু হলে লোকে যেরকম থাকে, প্রচণ্ড চাপ, মেগা হতো। মেগা সিরিজ করবো, মেগা চাপ নেবো না, তা তো হয় না। হ্যাঁ, আচ্ছা। আর প্রথম দিকে একটু বেশি থাকে, হ্যাঁ, তারপর আস্তে আস্তে চরিত্ররা সেট করে যায়, তারা নিজেদের দায়িত্ব বুঝতে পারে না। এখন তোমার যে ফেজটা চলছে, ছোট ছোট হ্যান্ড প্রপস, এগুলো খুব রেয়ার হয়ে যাচ্ছে। মানে আর কিছুদিন পরে এরকম একটা দিন আসছে সৌরভ, যখন আমরা শুটিংয়ের পারপাসেও অনেক জিনিস পাবো না। যেমন ধরো, নতুন পানের বাটা তৈরি হবে কার জন্যে? ব্যবহার নেই তো। যারা পান খান তারা এখন জুট ব্যাগ, এরকম সমস্ত ডিজাইনার্স জিনিসপত্র বেরিয়ে যাচ্ছে। আমার স্ত্রী পান খান বলে আমি সেটা দেখে বুঝেছি। কিন্তু কেউ এখন হাতে করে পানের বাটা নিয়ে ঘুরছে এমন তো দেখতে পাবে না। সেই জিনিসগুলো তাহলে নতুন করে ম্যানুফ্যাকচার হচ্ছে না। পাথরের থালা বাসন খুব রেয়ারিটি হয়ে গেছে। তুমি আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং সেদিন বলছিলে, পেতলের আয়না। হ্যাঁ, নেই তো, মানে কাঁচের নয়, না, পুরোটাই পেতলের, যাতে প্রতিবিম্বটা দেখা হচ্ছে একটা গ্লেজড লেয়ার অফ ব্রাসের মধ্যে দিয়ে। নতুন স্টিলের বাসনে দেখবে খুব ভালো মুখ দেখা যায়। ওই কনসেপ্টটাই থ্রু ব্রাস। এরকম অনেক জিনিস বেরোচ্ছে, প্রচুর বাজনা, মানে বাদ্যযন্ত্র, সেগুলো এখন আর খুব কম, খুব রেয়ার হয়ে গেছে, প্রায় বাজানোই হয় না। তা ভীষণ মজার মজার ঘটনা ঘটে। সেদিন তুমিও ছিলে সেটে, আমি ঢুকে দেখি একটা সোফার ওপর খুব যত্ন করে একটা মণিপুরি খোল রাখা। এবার আমাদের গল্প তো বাংলায় সীমাবদ্ধ, যদিও সেটা পূর্ব বাংলা, যদিও সেটা যথেষ্ট প্রান্তিক বাংলা, তাও বাংলা তো। হ্যাঁ রে, মণিপুরি খোলটা কে এনেছে? না দাদা, তুমি বলেছিলে খোল। আর আমি আগে একটা শব্দ বলেছিলাম, শ্রীখোল। এই মণিপুরি খোলটা করতে গেল, কারণ মণিপুরি খোলের শেপটা আলাদা।
আচ্ছা, হ্যাঁ তার বডিটা প্লেন হয়, হ্যাঁ হ্যাঁ, একদিকে ছালাটা বড় হয়, একদিকে ডায়ামিটারটা কম হয়, হুম হুম সেটা একটা অদ্ভুত শেপ। হুম ওটাও খোল, খুব মিষ্টি বাজ, হুম এবং মানে মণিপুরি ক্লাসিক্যাল নর্তনে এর একটা খুব স্পেসিফিক ব্যবহার আছে। আমি খুব শ্রদ্ধাশীল ইনস্ট্রুমেন্টের প্রতি, বাট ওটা বাংলা শ্রীকোল নয়। এবারে এই বাংলা শ্রীকোল লাগবে, বাংলা শ্রীকোল লাগবে, শ্রীকোল পাওয়া যাচ্ছে না। তারপরে আমি, সেটা তো বললো যে এটা সাবস্টিটিউট করে দেওয়া, ভেরি গুড, হোপফুলি বেস্ট, সেটা নাও হতে পারে। কিন্তু তখন আমি বললাম, হ্যাঁ রে, এটা তো একটা আচ্ছাদন দিয়ে এরকম একটা নুড খোল তো রাখা যায় না বাড়িতে। ওয়াক হয়ে তাকিয়ে রইল, আচ্ছাদন খোলে, সেটা কি করে দেয়? এরকম সমস্ত নানা রকম মজা নিয়েই চলছে দিন। এই তুমি জিজ্ঞেস করলে যে কেমন আছি, এটা হচ্ছে তার মোটামুটি উত্তর। কে রানী ভবানী, কেন তিনি এত মহীয়সী বা গৌরবান্বিত? আমার মনে হয় ভদ্রমহিলাকে স্টাডি করে একটু বাধ্য হয়েছিলেন রানীগিরিটা করতে। কেন? খামুকা না হলে একটা সাধারণ একটা আধ্যাত্মিক ভাবসম্পন্ন বাপের মেয়ে, আত্মারাম যথেষ্ট আধ্যাত্মিক ভাবসম্পন্ন ছিলেন। 10 বছরের মেয়ে বিয়ে হয়ে এলো, দেখো 10 বছরে তো খুব একটা চরিত্র গঠিত হয় না, বালিকা। সুখে ঘর সংসার, প্রথমে একটা মেয়ে হলো, দুটো ছেলে হলো, তারপর নিশ্চয়ই কোনো গাইনিকোলজিক্যাল ইস্যুস হয়েছিল, নাহলে তখনকার দিনে 12-14খানা বাচ্চা হয়নি কেন? এই ক্রাইসিস রাসমণিরও ছিল, 4টে মেয়ে, মাঝখানে একটা ছেলে হয়েছিল, সেটা তো ভুলতে পারেননি জীবনে। পুত্র মানে কিন্তু উত্তরাধিকার চ্যালেঞ্জ হলো। এই এক প্রবলেমে আমরা নানা সাহেবকে ফাঁসতে দেখবো, লক্ষ্মীবাইকে ফাঁসতে দেখবো, ঘটবে তো সেম টাইপের ইতিহাস। বরটা মরে গেল যখন রামকান্ত মারা যাচ্ছেন, রানীর বয়স সম্ভবত 32। এবার ও যদি অধিকারটা ছেড়ে দেয়, তাহলে নেওয়ার কে কে আছে, বা কেড়ে নেওয়ার কে কে আছে? আলী বর্দি কুড টেক দিস ব্যাক, কারণ তারই তো অ্যাপয়েন্টেড খুড় শ্বশুর বেঁচে আছে। সব থেকে বড় কথা, রানীর প্রায় সমবয়সী দেওরটি রয়েছে, এবং তারই তো স্টেক, তারই তো হওয়া উচিত। দুর্যোধনই কি প্রপারলি কুরুবংশের উত্তরাধিকারী নন? বড় ছেলের বড় ছেলে তো কেন পাবে না সে? ফলে দেবীপ্রসাদের সঙ্গে রানীর সম্পর্ক কোনোদিনই সুললিত ছিল না। হয়তো একদম ছোটবেলায় মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দুলাই হয়েছে, এই যেরকম অমল চারুর সম্পর্ক আমরা নরসিংহীর গল্পে পাই, কিন্তু পরবর্তীকালে ওই রবীন্দ্রনাথ, হেথা হতে যাও পুরাতন হিতায় নূতনের খেলা আরম্ভ হয়েছে, সে ছাড়বে কেন? ফলে ঘরের ভেতরে একটা ডিভিশন রয়েছে, ঘরের বাইরে আলীবর্দী রয়েছে, বাকি এই যে গ্যালাক্সি অফ স্মল স্টার্স ইনক্লুডিং কৃষ্ণচন্দ্র, তারা সবাই রয়েছে। রায়দুর্লভ রয়েছে, রাজবল্লভ রয়েছে, যে কেউ তো কেড়ে নিতে পারে। ফলে she had to wear an iron gloves and project herself as a iron fisted lady. অপশন ছিল না। 2, ব্রিটিশ যে কি জিনিস, ডাচ যে কি জিনিস, চোখের ওপর লোকে দেখতে পাচ্ছিল। এই যে 19th সেঞ্চুরি থেকে আমি 18th সেঞ্চুরিকে গুরুত্বপূর্ণ বেশি বলি, কারণ দেখো বিদ্যাসাগর মশাই থেকে শুরু করে রামমোহন বঙ্কিম, এরা তো বটেই, এদের একটা প্রো ব্রিটিশ স্টান্স ছিল। কারণ এরা মনে করতেন যে ব্রিটিশরা আমাদের ইউরোপীয় জ্ঞান ভাণ্ডার দিয়ে আমাদের আধুনিক করছে, কিন্তু ভবানীর আমলটা সেটা নয়। ভবানীর আমল প্রথম কাকে দেখছে? ক্লাইভ ফলো করার মতন চরিত্র ছিলেন না, কোনোভাবেই নয়। ভ্যানসিটার্ড, ইতিহাসের আবঝা,
তারপরেই একটা ব্রিলিয়েন্ট লোক আসছে যার মতন ভিলেনিক চরিত্র ব্রিটিশের ইতিহাসে কম, ওয়ারেন হেস্টিংস। এবং রানীকে যিনি কার্যত দমন করলেন, যে কারণে রানী আর নাটোরে থাকলেন না, আমাদের মুর্শিদাবাদ জেলার অন্তর্গত যেটুকু আজিমগঞ্জ আছে এদিকে, সেইখানে চলে এলেন, সেটা কিন্তু কর্নওয়ালিসের আমল। এটা ভুলে গেলে চলবে না যে কর্নওয়ালিস এবং হেস্টিংস এরা পেডিগ্রি ছিলেন। একটু পেডিগ্রি কুকুরের মতন শোনালো, সেটাই বলতে চাইছি। ক্লাইভ কিন্তু হচ্ছে ভুঁইপোড় সোলজার, পাড়ার মাস্তান থেকে বড় লুটেরায় পরিণত হয়েছিল, মাফিয়া। ভালো অ্যাচিভমেন্ট ছিল, খেলতে জানতেন, তো তাহলে নিজের রিভলভার দিয়ে সুইসাইড করতে হয়েছিল কেন? হাউস অফ লর্ডসে প্রায় নতজানু হয়ে ক্ষমা চাইতে হয়েছিল কেন? সেটা কিন্তু হেস্টিংসকে হয়নি। মার্কুইস অফ হেস্টিংস অন্য চরিত্র, এগুলো রিটালিয়েট করতে হয়েছে। তুমি এটা নিশ্চয়ই জানো যে সিরাজদৌল্লার সম্বন্ধে মডার্ন ঐতিহাসিক ধারণা সম্পূর্ণ পাল্টে গেছে এখন, এবং এর মূলে অনেকের রিসার্চের কাজ রয়েছে। রজতকান্ত রায় আমাদের কলকাতার অতি বিদগ্ধ ঐতিহাসিক, তার স্মরণযোগ্য কাজ রয়েছে। কিন্তু সব থেকে বড় কাজটা হচ্ছে এক বাংলাদেশি ঐতিহাসিক যিনি দীর্ঘদিন অক্সফোর্ডে কাজ করেছেন সিরাজকে নিয়ে, মোহাম্মদ জাকারিয়া। জাকারিয়ার কাজ কিন্তু দেখিয়েছে যে হিন্দু এবং ব্রিটিশ লেখকেরা ইচ্ছে করে সিরাজের উপর কালিমা লেপন করেছে, ফলে ইতিহাস এত সোজা পথ থেকে হাঁটে না। তাহলে সিরাজকে যে দেখানো হয়েছিল লম্পট, মদ্যপ, অত্যাচারী, এবং রানী ভবানীর সঙ্গে একটা সংঘাতের গল্প রয়েছে, সেই গল্পটা আমরা একটু পরে আসি। সিরাজ কি তাহলে নতুন ঐতিহাসিকদের তত্ত্ব অনুযায়ী তেমনটি ছিলেন না? প্রচুর আরোপ করা হয়েছিল। তোমাকে আমি বললাম একটি চড়ে তোমার দাঁত ফেলে দেবো সৌরভ। আমি বাড়ি ফেরার আগে সোশ্যাল মিডিয়া বলতে আরম্ভ করলো যে সামান্য একটা ঘটনা থেকে অভিনেতা সৌরভের সঙ্গে সিরিয়াল লেখক শিবাশিসের গণ্ডগোল হয়েছে, শিবাশিস মেরে তার হাত পা ভেঙে দেওয়ার চেষ্টা করে, তার ফলে সৌরভের স্টুডিওয় যারা ছিলেন, সিনেমাটোগ্রাফার ছিলেন, ফটোগ্রাফার ছিলেন, ওর যারা সহকর্মী ছিলেন, তাদের মধ্যে মহিলাও ছিলেন, এরা সকলে শিবাশিসকে লাইটের ডান্ডা দিয়ে পিটিয়েছে। বাপরে! তাই তো হয়, আর সেটা হয় বলেই তো সেটা নিয়ে সিরিয়াল করা যায়। আমি তো ডকুমেন্টারি বানাচ্ছি না সৌরভ, আমি মানুষকে একটা কাহিনীর মোড়কে তোমার কথা অনুযায়ী এক মহিষী কিন্তু বিস্মৃত মেয়ের গল্প বলবো, এর বেশি আমার দায় নয়। আমি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন নয়, কি ফক্স হিস্ট্রি নয়, আমি স্টার জলসা। এটি একটি বিনোদনমূলক চ্যানেল, এন্টারটেনমেন্ট চ্যানেল। সেখানে অনেস্টলি খুব বেশি গালগল্প দিয়ে না ভরিয়ে ইতিহাসের আধারটুকুর মধ্যে থেকে আসলে আমি একটা গল্প কথাই বলবো। প্রথম আলো যখন শনি গঙ্গোপাধ্যায় লিখছেন তখন আমিও সহকর্মী, তখন ও দেখেছি তো লেখাটা হতে, তখন কেউ কিন্তু প্রথম আলোকে ইতিহাস বই বলে ভাবেনি, পাঠকদের কেউ। ট্রাস্ট ইউ মি, 20 বছর পরে লোকটাকে ইতিহাসই বলবে, যেটা হয়েছে অক্ষয় কুমার মৈত্রেয়র রানী ভবানী বইয়ের সঙ্গে। লোকটাকে ইতিহাস ভাবছে। অক্ষয় কিন্তু একটা স্টোরি অ্যাকাউন্ট লিখছেন। তাহলে এবার আমরা আস্তে আস্তে মূল গল্পে ঢুকি। বলো মূল গল্প কি? এই যে এই কনফ্লিক্ট হচ্ছে, রানী 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 হচ্ছেন, হয়ে উঠছেন, এইটারও তো একটা বোধহয় জার্নি আছে। প্রথমে কি দেবীপ্রসাদ ওনাদের বিতাড়িত করেছিল? রানী একটু ঘরে বাইরে জেরবার হয়ে যাচ্ছিলেন। রানীর
বেশ সুখে শান্তিতেই চলছিল। একটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, সৌরভ। হুম রাজশাহীর অবস্থান তখনকার বাংলার মানচিত্র দেখলেই বোঝা যায়। এখনো রাজশাহী ওখানেই তো আছে, ল্যান্ড তো উড়ে চলে যাবে না। হুম নাটোরের জায়গায় আছে রাজশাহী জেলা, তার অন্তর্গত নাটোর, তার খুব কাছে দীঘাপতিয়া। সেখানকার জমিদার হচ্ছেন দয়ারাম রায়। দয়ারাম রায় রামকান্তর মন্ত্রী ছিলেন। এইখানেটা একটা অদ্ভুত লাভ অ্যান্ড হেট ছিল, অনেকটা ইন্দিরা প্রণব সম্পর্কের মতন। ও তাই? আচ্ছা। এই কোলাকুলি হচ্ছে, এই রিজেকশন হচ্ছে, অনেকবার হয় টয়। হুম কিন্তু দয়ারামের একটা বিরাট প্রভাব ছিল রানী ভবানীর জীবনে। কারণ রানী ভবানীকে এই বাড়ির বউ হিসেবে নির্বাচন করার পিছনে দয়ারাম রায়ের একটা ভূমিকা ছিল। এবং দয়ারাম রায় ছিলেন রাজনৈতিক দিক থেকে এবং প্রশাসনিক দিক থেকেও রঘুনন্দনের শিষ্য। রঘুনন্দন কিন্তু খুব বড় ঐতিহাসিক চরিত্র, যার সম্বন্ধে আমরা খুব একটা জানি না। আলিবর্দির কোর্টে মীর জাফর আলী খাঁ কি জগৎ শেঠ একটা টাইটেল, একাধিক জগৎ শেঠ রয়েছেন, তার মধ্যে মহাতাব চাঁদ জগৎ শেঠই আমাদের লক্ষ্য। এই ধরনের লোকজনের কথা আমরা যতটা জানি ততটা কিন্তু আমরা রঘুনন্দন সম্পর্কে জানি না, কারণ রঘুনন্দন খুব দীর্ঘজীবী হননি। এইখানে আমরা একটু ঐতিহাসিক বিস্তার নেব, কিছু কিছু জায়গায় তো নিতে হয়। আমরা রঘুনন্দনকে একটু বেশি দিন জীবিত রাখছি, কারণ নাহলে বাংলার ইতিহাসটা খোলসা করে বোঝানো যাবে না। রঘুনন্দন ছিলেন আলিবর্দির কোর্টের চাণক্য, হিন্দু লিডার, হিন্দু স্ট্র্যাটেজিস্ট। এবং তার স্ট্র্যাটেজি থেকে, তার মূল স্ট্র্যাটেজির এরিয়া হচ্ছে কিন্তু ইকোনমিক্স, ফিনান্স। দিল্লি দরবারকে কি করে সামলানো হবে, কত টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করতে হবে, একটার পর একটা মুঘল সুলতানেত বদলে যাচ্ছে, করতে করতে এসে ফারুক শেরের আমলে পৌঁছবো, সেইখানে কিভাবে বাংলার অক্ষশক্তি খুব বড় করে ধরে রাখবো। আলিবর্দি, একটু যদি ভাষার লিবার্টি নিই তাহলে বলবো গাম্বার ছিলেন। বড় যোদ্ধা, একটু হেডি, একটু জংবাজ, এটাই হচ্ছে ওর চরিত্র। কিন্তু কূটনীতি ওর খেলা ছিল না, ষড়যন্ত্র ওর খেলা ছিল, ব্লাডশেড ওর খেলা ছিল। ওর ভাস্কর পণ্ডিতকে মারতে এক তিলও হাত কাঁপেনি। ঘেসেটি যখন ভয়ঙ্করভাবে নানা রকম প্যাঁচ পয়জার তৈরি করছেন চেহেল সুতুন প্রাসাদে, তখন ঘেসেটিকে মানে একদম কৌটোর মধ্যে পুরে ঢাকা চেপে দেওয়া, এগুলো আলিবর্দির কাজে মায়াতকা খেলছিল। কিন্তু বড় খেলা, বিগার পলিটিক্স, বিগার ইকোনমিক্স, এখানেও ডিপেন্ডেন্স ছিল। যেমন আলিবর্দির রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন জগৎ শেঠ, স্ট্র্যাটেজিস্ট ছিলেন রঘুনন্দন। আচ্ছা। এই রঘুনন্দনের শিষ্য দয়ারাম ইন দ্য টাইম অফ ডিস্ট্রেস, ঐতিহাসিকভাবে রানী যখন বিধবা হলেন এবং নিজের রাজ্যপাট তুলে নিচ্ছেন, তখন ওর মূল ভরসা হচ্ছেন দয়ারাম রায়। এবং ভীষণ স্ট্রং, কারণ আলিবর্দি, আমি যেটা আগে বলছিলাম, এক জামাইকে বা ভাইপোকে বসিয়ে রেখেছেন পূর্ণিয়ায়, এক জামাইকে বসিয়ে রেখেছেন ঢাকায়, কারণ ঢাকা অন্যতম বিজনেস সেন্টার। আজকে ভারতের মানচিত্রে মুম্বাই শহরের যা জায়গা, তখন ঢাকার তাই জায়গা ছিল, ম্যাক্সিমাম রেভিনিউ আর্নার। আর ছোট জামাইকে বা ছোট ভাইপোকে, মানে সিরাজের বাবাকে, উনি বসিয়ে রেখেছেন পাটনায়। কিন্তু তার উপরে নজরদারি করার জন্য একজন হিন্দু রাজা আছে। কেউই কিন্তু আসলে মুক্ত নয়। এই রাজত্ব চলে কার পয়সায়? এই যে বিহারের মানে পাটনা, ভাগলপুর, এগুলো সব তখন তো বাংলা প্রেসিডেন্সির আন্ডারে, উড়িষ্যার প্রায় পুরোটা, তারপরে জঙ্গলমহল, মানে আমি পশ্চিম থেকে পূবে আসছি, তারপরে এখন আমরা যাকে পশ্চিমবঙ্গ বলি, এবং পুরো বাংলাদেশ,
ত্রিপুরা এবং আসামের কিয়দংশ, এই নিয়ে হচ্ছে তখন বাংলা। অন্যতম বড় সুবা মুঘল রাজত্বের, ম্যাক্সিমাম রেভিনিউ আর্নিং। ফলে মুঘলরা বাংলাকে খুব সমঝে চলত। সেইখানে বাদ সেধেছিল 12 ভূঁইয়ার বিদ্রোহ, তাই আকবর টুটি টিপে এটাকে দমন করেছিলেন। মনে রাখতে হবে, শুধু ডিসইন্টিগ্রেশনের জন্য মান সিং সেলিম জিতে গেলেন, 12 ভূঁইয়াকে শেষ করে দিতে পারলেন, যেটা রাজপুতানায় হয়নি। উনি কিন্তু প্রতাপকে শায়েস্তা করতে পারেননি। ওকে, এই যে এত বড় রাজশাহী, সেটা বেঙ্গল এক্সচেকারের একটা বিপুল ভার বহন করত। কারণ রাজশাহীর মতন সমৃদ্ধশালী অঞ্চল আজও, যদি আমরা অবিভক্ত বাংলা ভাবি, মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ নিয়ে যদি ভাবি, আজও রাজশাহীর মতন প্রসপারাস ল্যান্ড অ্যান্ড প্রসপারাস ওয়াটার নেই। যত মাছ, তত চাল, তত পাট, তত গাঁজা, এবং পরবর্তীকালে নীল চাষের সময় তত নীল একা রাজশাহী যোগাত। গাঁজা তখন এত বড় একটা রেভিনিউ আর্নিং সিস্টেম যে ডাচেরা একটা বিরাট ওয়্যারহাউস তৈরি করেছিল রাজশাহীতে, সেটা এখনো আছে, বহাল তবিয়তে আছে সেই বাড়ি। এবার নাটোর শুধু যে রাজশাহী অবধি সীমাবদ্ধ ছিল তা নয়, রংপুরেরও একটা বড় অংশ ছিল তাদের জমিদারির মধ্যে। ভীষণ ফার্টাইল, দক্ষিণ দিকে পদ্মা, পশ্চিম থেকে ঢুকছে মহানন্দা, উত্তর পশ্চিম থেকে ঢুকছে তিস্রোতা বা তিস্তা নদী, অসম্ভব নরম মাটি, অজস্র ফসল, তার মধ্যে ছোট ছোট জঙ্গল, সেখানে চাষ হচ্ছে গুটি পোকার। রাজশাহী সিল্ক, ভাগলপুরি সিল্ক, মুর্শিদাবাদ সিল্ক, বিষ্ণুপুরি সিল্কের মতোই একটা আলাদা স্বতন্ত্র রেয়ন, যার বিপুল গুরুত্ব আছে। বাংলার যে মাসলিনের জন্য বাংলার টেক্সটাইল সারা পৃথিবীতে নাম করেছিল, তার একটা মেজর পোর্শন তৈরি হচ্ছে রাজশাহীতে, উৎপাদিত হচ্ছে রাজশাহীতে। ফলে শুধু যে প্যাডি রিচ বা ফিশ রিচ রিজন ছিল তা নয়, ইউরোপে যা যা এক্সপোর্ট হতো বেঙ্গল থেকে, তার একটা মেজর পোর্শন রাজশাহী থেকে আসছে। কেবলমাত্র মাইন নেই, খনিজ সম্পদ নেই, যেটা ছোটনাগপুরের দিকে ছিল, জঙ্গলমহল পেরোলেই পরপর পরপর পড়ে যাচ্ছে। কিন্তু টাইমটা তো তখন ধাতুর নয়, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের প্রায় 100 বছর আগে রয়েছে আমরা। ফলে রাজশাহী এত প্রসপেরাস ছিল এবং তা নবাবের এক্সচেকারে এত টাকা দিত যে রাজশাহীকে সমঝে চলতে হতো। রঘুনন্দন কি করলেন? রঘুনন্দন নিজে মুর্শিদাবাদ কোর্ট ছাড়বেন না বলে মুর্শিদ কুলি খাঁ এবং পরবর্তী নবাবেরা, ইনক্লুডিং আলিবর্দি, এদের যে বিভিন্ন সময়ে বিভিন্ন বোনাস দেবেন, রেমুনারেট করবেন, অ্যাওয়ার্ডেড করবেন, তখনকার দিনে রীতি ছিল জমি দিয়ে রেমুনারেট করা, অ্যাওয়ার্ডেড করা। 100 বিঘের ওপর জমি কৃষ্ণচন্দ্র ভারতচন্দ্রকে ভালোবেসে দান করেছিলেন, রামপ্রসাদ কেউ করেছিলেন। তো ভারতচন্দ্র রাখতে পারলেন, রামপ্রসাদ পারলেন না কেন? কারণ ভারতচন্দ্র বিষয়ী মানুষ ছিলেন, বিষয় বুদ্ধি প্রখর ছিল, এবং ওকে উনি এক লপ্তে জমিদারি দিয়েছিলেন, আর রামপ্রসাদকে স্ক্যাটার্ড জমি দিয়েছিলেন। রামপ্রসাদ ভাবের ঘরের মানুষ, নেশা ভাঙ করতেন বলে শোনা যায়, একেবারেই মতলববাদ ছিলেন না, তিনি রাখতে পারেননি। রঘুনন্দনের কিন্তু 1 ছটাক জমিও হাতের বাইরে যায়নি। এত বড় স্ট্র্যাটেজিস্ট নিজের দাদাকে রাজা করে দিল রামজীবন রায়। ফলে পুরো সম্পত্তিটার উপর একটা বিশাল দখল তৈরি হলো, এবং বগুড়া ফগুড়া সব তখন রাজশাহী এস্টেটের আন্ডারে। বিপুল ধনসম্পত্তি, অকল্পনীয় ওয়েলথ অ্যান্ড প্রসপ্যারিটি, সেইটা ভবানী ইনহেরিট করছে এবং মুর্শিদাবাদ কোর্ট মেনে নিচ্ছে। সবসময় কি মেনে নিয়েছিল না? বাদশাহী ফরমানের জেরেই আমাদের দেবীপ্রসাদ
সে তো রামকান্তকে রাজ্যচ্যুত করেছিল। রামকান্ত খুব ক্লেভারলি, বা এমন হতে পারে স্ত্রীর পরামর্শে, তিনি পদ্মানসীন ভবানীকে নিয়ে সোজা মুর্শিদাবাদে এসে উঠলেন মুর্শিদাবাদের সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল হিন্দুটির বাড়ি, মাহতাব চাঁদ জগৎ শেঠ। জগৎ শেঠকে ভবানী বাবা বলে ডাকলেন। গেটওয়ে টু ফ্রিডম, আবার দয়ারামের যোগসাজশে কোথা হতে কি হইয়া গেল, ভবানীর হাতে বন্দুক। শি গট ব্যাক হার কিংডম। সামনে রাজা রইলেন রামকান্ত, ঠিক নুরজাহানের মতন পেছন থেকে কলকাঠি নাড়তে লাগলেন রানী ভবানী। তার মানে ভবানীর একটা পলিটিক্যাল নোজ ছিল, রাজনীতি বুঝতেন। আমি কেবল একটুখানি ইম্যাজিন করছি, যেটা আমাদের যিনি মূল গল্প লেখক শাশ্বতী ঘোষ, অতি বিখ্যাত টেলিভিশন লেজেন্ড, সেও একই পথের শরিক। আমরা মানে ইন ট্যান্ডেম কাজ করি। সেখানে আমাদের এটা ভাবতে ভালো লাগছে যে রঘুনন্দন তার রাজনৈতিক জ্ঞান, কূটনৈতিক জ্ঞানের উত্তরাধিকার ভবানীকে দিলেন। ভবানীর সেই আইকিউটা ছিল, অত্যন্ত বুদ্ধিমান এবং ধুরন্ধর, না হলে তো এই জিনিস করা যায় না। সো ভবানীর আগে আমরা, বা ভবানীর সময়ে আমরা কি এরকম পলিটিক্যাল ব্রেন দেখিনি কোনো মহিলার মধ্যে? দেখেছি তো, ঘেসেরি বেগম, আলিবর্দি বেগম রয়েছেন তো, এরা জিততে পারেননি। ইতিহাস জয়ী মানুষের কথা মনে রাখে, পরাজিতের কথা মনে রাখে না, এটা ইতিহাসের নিয়ম। আসলে কিন্তু ভবানীও পরাজিত, নইলে শেষ জীবনটা বড়নগরের মানে শান্তির নাম করে স্বেচ্ছা নির্বাসনে থাকা, এটা তো করতো না। বড়নগর ইনফ্যাক্ট খুব বড় স্টপ ওভার, খুব বড়, সেটা একটা বিস্তীর্ণ পার্ট। রানীকে যে তার পিতৃভূমি ছাতনিনা গ্রামের কাছে নাটোর, সেই নাটোর ছেড়ে যে চলে আসতে হলো, সে ভারী হৃদয় বিদারক ঘটনা। এখন রাজা হয়ে থাকতে শেষ জীবনটায় চেয়েছিলেন কিনা এটা তো আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না, কিন্তু রানীর একটা খুব বড় আধ্যাত্মিক জীবন ছিল, এটা নিশ্চয়ই। তুমি কি গেছো বড়নগর? না, বড়নগর যাইনি। এরপর যদি কখনো কাশিমবাজার যাও, মানে হাজারদুয়ারি প্যালেস ট্যালেস এই অঞ্চলে যদি যাও, সে কাজেই যাও আর ঘুরতেই যাও, বড়নগর যেও। মোটামুটি সারা বাংলার টেরাকোটা মন্দির প্রায় সবই আমার দেখা। বিষ্ণুপুর তো বটেই, অম্বিকা কালনা ফালনা, যেখানে যেখানে ভালো নিদর্শন এখনো রয়েছে। বড়নগরের শিব মন্দির সবচেয়ে সুন্দর, সবচেয়ে নিখুঁত কারুকাজে ভরা। আচ্ছা। এবং এটা আর্কিওলজিক্যাল সার্ভে প্রোটেক্টেড মনুমেন্ট। এটা সম্পূর্ণ আধুনিক ছবির রেকি করতে আমি যাই। এই জায়গাটা হচ্ছে জিয়াগঞ্জ। জিয়াগঞ্জের গঙ্গাপাড়ে, মানে ভাগীরথী ওখানে না অনেক স্তিমিত এবং সরু, মানে আমাদের কলকাতা গঙ্গার মতন চওড়া নয়। ওখানে এটা মানে পাড়ে গেলেই দেখা যায় বাঁদিকে নদীর একটা হেয়ারপিন বেন্ড আছে, আর খেয়া আছে, খেয়া দিয়ে পেরোনো যায়, 2-3 মিনিট 4 মিনিট মতন সময় লাগে। ওপারে গেলে এটা ঘাট, ঘাটটা পেরিয়ে উঠলেই বাঁদিকে নদীর কূলে হচ্ছে বড়নগরের শিব মন্দির গুচ্ছ। সেটা থেকে গ্রামের পথ ঢুকে গেছে, সেই পথটাতে ঢুকলেই বাঁদিকে একটা বিরাট বড় ইটের বিশাল উঁচু একটা রুইন্স চোখে পড়ে। এটাই রানী ভবানীর জাঙাল। প্রাসাদের আর অস্তিত্ব নেই, ভবানী এখানেই থাকতেন। এই বাড়িরই ছাদে উঠে সম্ভবত চুল শুকোচ্ছিলেন তারা, যখন নৌকোয় বাজরা নিয়ে যেতে যেতে সিরাজ নাকি ওকে দেখে লিওর্ড হন। সত্যি মিথ্যে কেউ জানে না, কিন্তু রানী একটা রেজিস্ট্যান্স গড়ে তোলেন। সেটাই তো বিখ্যাত গল্প। হ্যাঁ, এবং সিরাজকে উনি নাকি সবক শেখান। প্রশ্ন হচ্ছে সবকটা নিশ্চয়ই শিখিয়েছিলেন, কারণ বড়নগর ছেড়ে কিন্তু ভবানীকে যেতে হয়নি। এবং তারাও, এই কাহিনীটা আমি তোমায় বলবো না,
আমরা দেখব আমাদের ধারাবাহিকে, তারাও খুব দৃঢ় চরিত্রের মেয়ে ছিলেন, খুব উগ্র তেজা। সেও বাংলার ইতিহাসের এক অবহেলিত চরিত্র, বালবিধবা, কিন্তু তার রেজিস্ট্যান্স ছিল সাংঘাতিক, তার শৌর্য ছিল দারুণ। এবার এই রানী ভবানী জাঙ্গাল মাদিকে রেখে যে গ্রামের পথটি চলে গেছে, সেটা দিয়ে সোজা গেলে একটা অপূর্ব মন্দির পড়ে, লিভিং মন্দির। এটার নাম হচ্ছে ভবানীশ্বর মন্দির, শিবের মন্দির। ভবানী এখানে নিত্য পূজা করতেন। এর মাথার টোমটা খুব অদ্ভুত, এটা উল্টোনো পদ্ম। আচ্ছা, এই লোটাস সিম্বল, এই শিব মন্দির, ভবানী নাম, শাক্ত বংশ, সবটা মিলিয়ে ভবানীর একটা বিরাট আধ্যাত্মিক অরা হয়। যে কোনো কেটারিংয়ের মালিক কোনোদিন আর কালিয়া খেতে পারবে, বিরিয়ানি খেতে পারবে? রানীর ওইটা হয়েছিল ভবানীর, যেটা রাসমণির হয়েছিল। ভোগ 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 ভোগ, সাফল্য, মানে ধরছি ধুলো হচ্ছে সোনা, আর কতকাল। এবং যুদ্ধের একটা ক্লান্তি আছে তো। একটা সময় যে কোনো যুদ্ধবাজ লোক সে তো টায়ার্ড ফিল করে, যদি না সে অ্যাডলফ হিটলারের মতন উন্মাদ হয়। সেই জায়গা থেকে রানীর শেষ জীবনটা আর তার মধ্য জীবনটা খুব অমিল, সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। আরেকটা জিনিস ভাবতে হবে সৌরভ, সাংস্কৃতিক দিক থেকে এই 18th সেঞ্চুরি বেঙ্গল নিদারুণ সময়, অপূর্ব সময়। তুমি খেয়াল করেছো কিনা জানি না, রামপ্রসাদ রানীর থেকে ঠিক রানীর ছোট ভাইয়ের মতন। 1716 ভবানী জন্মাচ্ছেন, কৃষ্ণচন্দ্র, রায়গুণাকর, ভবানী এরা সেম এজ ব্র্যাকেটের মানুষ। রামপ্রসাদ একটু ছোট, রামপ্রসাদের নিশ্চিত জন্মসাল জানা যায় না। তুমি জানো বোধহয় যে আমি রামপ্রসাদকে নিয়ে ওইটা নিয়ে আমি একটা আলাদা গোটা এপিসোড করবো। ওটা নিয়ে আমি প্রথম তোমার হোয়াটসঅ্যাপ করেছিলাম। হ্যাঁ, আমার যেটা এখানে আমি একটু ভেঙেই ঢুকছি, রানী ভবানীর সঙ্গে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের সম্পর্ক কেমন ছিল বলে তোমার? ঐতিহাসিক কোনো তথ্য পাচ্ছি না বেশ, কিন্তু এরকম দুটো গ্রেট প্রোডাক্টস অফ বেঙ্গল যারা একই সময়ে বেঁচে রয়েছে, একই সময়ে রাজত্ব করছে, তাদের মধ্যে কূটনৈতিক যোগাযোগ নিশ্চয়ই ছিল। সামাজিক কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। কৃষ্ণচন্দ্রও কিন্তু শুধু শাক্ত নন, উনি শাক্ত সাধক। দেখো ওদের বাড়িতে জগদ্ধাত্রী পুজো এবং দুর্গা পুজো এসব রয়েছে। যদি আমরা তর্কের খাতিরেও ধরে নিই যে মহাসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ, তান্ত্রিক সাধক, যিনি বাংলায় মেথডিক্যাল তন্ত্রচর্চার পথিকৃৎ বলে যদি তাকে ধরি, বৃহৎ তন্ত্রসারের মতন বই যার ক্রেডিটে রয়েছে, কৃষ্ণানন্দ যদি সত্যি কৃষ্ণচন্দ্রের খুব ক্লোজ হন, তাহলে মানে ভবানীদের সঙ্গে এদের কোনো যোগাযোগ ছিল না এমনটা হতে পারে না। কেন? তার কারণ ধর্মীয় ফেথ তখন মানুষকে খুব কাছাকাছি নিয়ে আসে। শৈব শৈব ক্ল্যান, বৈষ্ণব বৈষ্ণব ক্ল্যান, শাক্ত 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 ক্ল্যান, এবং এরা তো খুব উচ্চবর্ণের ব্রাহ্মণ পরিবার, এই রায়রা, রাজশাহীর রায়রা। এরা ইনফ্যাক্ট রামকান্তকে অ্যাডাপ্ট করে এরা জাতে আরেকটু উঠেছিল, ভগ্নকুলীন ছিল, সেখান থেকে জাতে উঠলো আরো। তো এই মানে জাতপাতের দিক থেকে এরা খুবই শ্রদ্ধেয় পরিবার। এবার তুমি একটা জিনিস বলো যে ওই তারাপীঠ মন্দিরের সঙ্গে রানী ভবানীর সম্পর্ক কি? আমার তো এটা ধারণা যে প্রথমবার তারাপীঠ দেখার পর, প্রথমবার বা দ্বিতীয়বার বা হোয়াট এভার, সেটা বলতে পারবো না,
সেটা তারার জন্মের আগের ঘটনা। তারা জন্মের আগের ঘটনা? আচ্ছা। কারণ যার মায়ের নাম ভবানী, হুম। তার বাপের নাম রামকান্ত, তার বাপের নাম রামজীবন, তার কাকার নাম রঘুনন্দন, সেই বংশেরই ছেলের নাম হচ্ছে দেবী প্রসাদ। এরকম কিন্তু সাধারণত দেখা যায় না, রাইট? সেইখানে রানী ভবানীদের ওই ওই যেটা বললাম, রঘুনন্দনকে পারিতোষিক দেওয়ার জন্যে এমন কিছু কিছু জমি মুর্শিদকুলি, তারপর সরফরাজ, তারপর আলিবর্দি এরা দিলেন, যে জমিগুলো রাজশাহীর সঙ্গে সম্পৃক্ত নয়। ঠিক রামপ্রসাদের কেস। বর্ধমান রাজের প্রায় এখতিয়ারের পাশে রানী ভবানীদের একটা এস্টেট ছিল, আচ্ছা, জঙ্গলমহলের প্রায় মধ্যে। এবং তখন তো তারাপীঠ জঙ্গলমহলের মধ্যে পড়ে। মানে এই এখন আমরা যেরকম গিয়ে মানে সুন্দর প্রায় 3 স্টার কোয়ালিটির হোটেল অব্দি পাওয়া যাচ্ছে, তা তো নেই। তুমি গাড়ি নিয়ে ঢুকতেই পারো না তারাপীঠে, রাস্তা নেই, তোমার দ্বারকা নদী দিয়ে যেতে হবে। গিয়ে জঙ্গলের মধ্যে একটা শ্মশান, হয়তো একটা একচালার কিছু ছিল, মন্দির ফন্দির, বা খুব উল্লেখযোগ্য কিছু নয়। এবং ঠাকুর তোমায় কে চিনত না চ্যানেলে অচিন্ত। যেমন ধরো আমাদের বন্ধু রিতম ঘোষাল বাঙালিকে চেনালো কাকে বলে বামা খ্যাপা, ঠিক সেই রকম বামা খ্যাপা চিনিয়েছিল তারাপীঠ তীর্থকে। বামা কিন্তু রানীর একটু পরের মানুষ, বেশ খানিকটা পরের মানুষ। তো ফলে বামা নেই, মুলুটি মা নেই, মানে আছেন, কেউ যায় না। তারাপীঠ খুবই উগ্র তীর্থ। তো কেন উগ্র তীর্থ বলছি? যে একটি নারী শরীরে যত অঙ্গ থাকে, তাই তো বিভিন্ন জায়গায় পড়ে সতীপীঠগুলো তৈরি হয়েছে। একটি মাত্র মহাপীঠ আছে যেটা সাধারণ নারী শরীরে থাকে না। মানে ইভেন ধরো আমি বলছি প্রজনন অঙ্গগুলি, যোনি, স্তন, ঠোঁট, এই সমস্ত জিনিসপত্রও তো পাওয়া যায় মুর্শিদাবাদে কিরিটেশ্বরী। ইনফ্যাক্ট নাটোরের খুব কাছে বগুড়াতে একটি সতীপীঠ আছে। কিন্তু তারাপীঠ হচ্ছে দ্য উইজডম আই, তৃতীয় নয়ন। ফলে এটা তো সাধারণ মেয়েদের শরীরে, নারী শরীরে থাকে না। এটা গুহ্যপীঠ, গোপন পীঠ। এখানে বশিষ্ঠ সিদ্ধি লাভ করেছিলেন এবং সেটাও নির্দেশিত, ওকে বলা হয়েছিল যে ওখানে গিয়ে তপস্যাটা করো। ফলে বশিষ্ঠের আমল থেকে, বশিষ্ঠ তো রামচন্দ্রের কোর্টের ব্যাপার, সে তার বাবার কোর্টে ছিল, তো তখন থেকেই পীঠ কিন্তু গুচ্ছপীঠ, সাধারণ মানুষ ভিজিট করতো না। উগ্র তান্ত্রিক ছাড়া কেউ তারাপীঠে যেতেন এমনটা জানা নেই। বারবার খুব কাছ দিয়ে চৈতন্যদেব ক্রস করছেন, একবারও জাননি তো এরকম। মানে বামার আগে খুব বেশি সাধকের কথা পাওয়া যায় না তারাপীঠ সম্বন্ধে। তারাপীঠের এই যে এত বড় পাথুরে মন্দির, ইট এবং পাথরের মিক্স স্ট্রাকচার, এটি ভবানী গড়ে দিলেন। সেটা নিশ্চয়ই ভক্তি থেকেই করা, সেটা নিশ্চয়ই লোক দেখানো নয়। এইটা হচ্ছে ওর প্রথম রিলিজিয়াস অ্যাক্টিভিজম। তারপরে তো অনেক কিছু করলেন, বেনারসে দুর্গা মন্দির করলেন, বাঙালিটোলা দাঁড়ালো, দুর্গা কুণ্ড করলেন কাশিতে। আসলে আমার মনে হয় কাশিতে ওর যা যা কাজ সবটারই মূল হচ্ছে কিন্তু ফিলান্থ্রপি, সমাজ কল্যাণ, মেয়েদের জন্য করা কাজ। আমার কাছে যদি বলো যে ব্যক্তিগতভাবে কেন রানী ভবানী ফ্যাসিনেটিং, আমি বলো প্রথম মেয়েদের কথা ভাবলেন। মেয়েরা যে মানুষ, তাদের যে একটা মনুষ্যত্বের মর্যাদা দিতে হবে, তাদের সোশ্যালি প্রোটেক্ট করতে হবে, তখন তো মেয়েরা ভোগ্যপণ্য, কমোডিটি। পার্টিকুলারলি বিধবা, স্বামী পরিত্যক্তা, কুলিনগরের বউরা,
এটা তো একদম অরক্ষিত, একদম। মানে ঠিক যেরকমভাবে তোমার শিয়াল কুকুর এসে হাঁস তুলে নিয়ে চলে যায়, ঠিক সেই রকমভাবে মেয়েদের ওপর অত্যাচার হতো। এই ভবানী রুখে দাঁড়ালেন। ভবানীর জন্যে বাংলার ডেস্টিটিউট মহিলা, বিধবা, এদের একটা শেল্টার তৈরি হলো বেনারসে। এবং এই হাওড়ার কাছ থেকে রানী ভবানী রোড, এটা শুধু তৈরি করলেন তাই নয়, ওর মাঝে মাঝে চটি দেওয়া হলো যাতে পাহারা থাকে, জল পায়, জলশত্রু হলো, এবং সেফ প্যাসেজ তৈরি করে দিলেন। এটা কি কম কাজ? বাঙালির বা বাংলার ইতিহাসের কোন সময়টা তোমার সবচেয়ে ইন্টারেস্টিং লাগে? সবকিছুর একটা শুরুর বিন্দু, একটা শেষের বিন্দু, এরকমভাবে ধরে তো একটা সময়কালকে আমরা ডিফাইন করি। আমি শুরুটা ধরবো 1486, 1486, 15th সেঞ্চুরির প্রায় শেষ দিক। চৈতন্যদেব জন্মাচ্ছেন। বাংলার ইতিহাসে একটা র্যাডিক্যাল চেঞ্জ আসছে। তুমি বলতে পারো যে ন্যাকা চৈতন্যের জীবন শুনে কি হবে, সে লোকটা তো না রাজা, না সে যুদ্ধ টুদ্ধ করতে পারে, তাহলে হবেটা কি? সব লোকের তো অস্ত্র লাগে না, আর চৈতন্যদেবের কাছে যে অস্ত্র, সেই অস্ত্র তো কোটিতে মানুষের একজনের হয়, ফলে ওটাকে আমি শুরু ধরব। আর শেষ আমরা যেদিন রবিহারা হলাম 1941, 22শে শ্রাবণ, সেটাকে ধরবো। এটা যদি আমি মোটামুটি ধরি যে 1486 থেকে 1941। তো ওই যে সময়টা, ওই সময়টার মধ্যে সবচেয়ে গৌরবময় যে অধ্যায়, মানে তুমি বলছো চৈতন্যদেব টু রবীন্দ্রনাথের প্রয়াণ, আমাকে জাস্ট ফ্যাসিনেট করে। দেখো 19th সেঞ্চুরি তো একটা অসম্ভব সময় বটেই, কারণ বাংলার সেটা পুরোটা হচ্ছে, সেটা বিংশ শতাব্দী অব্দি গড়াচ্ছে। যে শতাব্দীতে আমার জন্ম, যে শতাব্দীর ঠিক সেকেন্ড হাফটায় আমার জন্ম। কিন্তু সত্যিকারের যদি বাংলার ইতিহাসের ফ্যাসিনেটিং টাইম বলো, তাহলে সেই ফ্যাসিনেটিং টাইম হচ্ছে কিন্তু আমি বলবো 18th সেঞ্চুরির বেঙ্গল। 18th সেঞ্চুরির বেঙ্গল, 19th বলবো না, মানে বাংলার রেনেসাঁ বা নবজাগরণের যুগটার আগের যুগটা, এটা খুবই একটা দুর্দান্ত, একটা টালটামাস টাইম। একটা হয় না যে একটা দ্রোহকাল, একটা ক্রমাগত চার্নিং হচ্ছে, সমাজ বদলে যাচ্ছে, সমাজের প্রথা বদলে যাচ্ছে, মানুষ বদলে যাচ্ছে। মানুষ একটা পুরনো মধ্যযুগকে ফেলে দিচ্ছে, ফেলে দিয়ে সে একটা নতুন আধুনিক যুগের দিকে পা রাখছে সবে। রামমোহনের যুগ থেকে শুরু করে যে রেনেসাঁ পর্ব আরম্ভ হলো, তখন তো ব্রিটিশরা এখানে এস্টাবলিশড হয়ে গেছে। এবং আমরা ইউরোপিয়ান এনলাইটেনমেন্ট বা ইউরোপের জ্ঞান যাকে বলে, সেগুলো আমরা পেতে আরম্ভ করেছি। অ্যাট দ্য কস্ট অফ হোয়াট? আমার দেশের যে নিজস্ব জ্ঞান ছিল, বিজ্ঞান ছিল, জ্যোতিষ চর্চা ছিল, জ্যোতি চর্চা ছিল, জ্যোতিষ্ক চর্চা, মহাকাশ বিজ্ঞান, আমাদের নিজস্ব গণিত ছিল, আয়ুর্বেদ ছিল, সেগুলোকে আমরা ত্যাগ করলাম ফর দ্য সেক অফ ইউরোপিয়ান এডুকেশন অ্যান্ড নলেজ অ্যান্ড এনলাইটেনমেন্ট। হ্যাঁ, কিন্তু সেই সময়টাতেই তো মানে বাংলার যত মনীষী সেই ফেজটাতেই জন্মাচ্ছেন। রাজা রামমোহন রায় আসছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রামমোহনের আগে কি আমাদের মনীষী ছিল না? কৃতবিদ্য রামমোহন, রামমোহন পায়োনিয়ার, রামমোহনের মতন বাঙালি আমি বিশ্বাস করি আজকের দুনিয়ায় ঘটা সম্ভব নয়, এই কারণে যে এখন মানুষের জ্ঞানস্পৃহা আর নেই। আমরা জানি কম, বলি বেশি। রামমোহন যতগুলো ভাষা জানতেন, যে স্তরে তার দার্শনিক চর্চা ছিল, এবং একটা লিমিটেড জীবনে রামমোহন তো খুব দীর্ঘজীবী হতে পারেননি, বেঘোরে মারা গেলেন, জাহাজে উঠে পাটা ভেঙে গেল, পঙ্গু হয়ে গেলেন। সেইখানে উনি ব্রিটেনে এবং ফ্রান্সে গিয়ে যা করছেন জীবনের শেষ কয়েকটি মাস, আমার আর একটা বাঙালি দেখা হতো নেতাজি সুভাষচন্দ্র ছাড়া। রবীন্দ্রনাথও বিদেশে অত কাজ করেছেন, কিন্তু রামমোহনের মতন অস্বাভাবিক দ্রুততার সঙ্গে নয়।
ফলে রামমোহন সব দিক থেকেই একদম প্রণম্য, কিন্তু তার আগে কি বাঙালি ছিল না? তাহলে তার আগে কোন কোন বাঙালি চরিত্র তোমার সব? দেখো, ওই যে বললাম চৈতন্যদেবকে দিয়ে শুরু করবো, চৈতন্যকে রিপ্লেস করার মতন প্রটিক্যাল জিনিয়াস আসতে অনেক সময় গেল। আমরা এই যে বিদ্যাসাগর বিদ্যাসাগর করে লাফাই, মানে ঈশ্বরচন্দ্রের কথা বলছি না, বিদ্যাসাগর টাইটেলটার কথা বলছি। চৈতন্যদেব সম্বন্ধে তা পরবর্তীকালে তার জীবনীকারেরা বললেন যে চৈতন্যদেবকেও নবদ্বীপের সারস্বত সমাজ বিদ্যাসাগর উপাধি দিয়েছিল। আমি কিছুদিন আগে নৃসিংহ বসু দাদুরির সঙ্গে আলোচনা করছিলাম, নৃসিংহদা মনে করেন দেওয়া হয়নি, কারণ চৈতন্যদেব ন্যায়ের লোক ছিলেন না, কাব্য এবং অলঙ্কারের লোক ছিলেন, স্কলার ছিলেন। সেসব তো অনেক আগের তামাদি ব্যাপার। কিন্তু লক্ষ্য করলে দেখবে রবীন্দ্রনাথের যত জীবনী লেখা হয়েছে তার থেকে বেশি জীবনী লেখা হয়েছে চৈতন্যের। অ্যামেজিং। কিন্তু চৈতন্যদেবের কালটা শেষ হয়ে গেল, ফুরিয়ে গেল, এবং এটা মনে রাখতে হবে যে বাংলায় পাঠান ও হাবসি রাজত্ব শেষ হয়ে গেল। যখন মুঘলরা রাজ করছেন তখন যুদ্ধ কি করে করতে হয়, বিদ্রোহী প্রজাকে কি করে দমন করতে হয়, এইটা শেখানোর জন্যে সেলিমকে, যিনি পরে জাহাঙ্গীর হবেন, তাকে তার মামা মানসিংয়ের সঙ্গে এই বাংলাতেই পাঠালেন আকবর। 12 ভূঁইয়ার বিদ্রোহ হলো। আনফর্চুনেটলি আমরা বাঙালিরা কখনো প্রতাপাদিত্যের চর্চা করলাম না, ঈশা খাঁ মুসা খাঁয়ের চর্চা করলাম না, এবং আমরা যেরকম ধর্মপাল দেবপালের ইতিহাস জানি না, লক্ষণ সেন বল্লাল সেনের কথা প্রায় ভুলতে বসেছি। এখন কিছু চটুল রসিকতা এই কৌলিন্য প্রথা নিয়ে হয়, তখনই এই সেন বংশের নাম ওঠে। কিন্তু এগুলো তো কোনো অ্যাচিভমেন্ট নয়। অ্যাচিভমেন্ট হচ্ছে বাঙালি হিসেবে রাজনৈতিক অবদান, রাষ্ট্রনৈতিক অবদান, যুদ্ধ বিগ্রহ বিপ্লব এসবের সময় একজন প্রশাসক কিভাবে রিয়্যাক্ট করছে, এবং when people are in distress, সাধারণ মানুষ যখন বড় কষ্টে রয়েছে, কারো দুর্ভিক্ষ হচ্ছে, কি বন্যা হচ্ছে, প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে, বাইরে থেকে অ্যাটাকার্স আসছেন, তারা বাংলা লুট করার চেষ্টা করছেন, তখন একজন অ্যাডমিনিস্ট্রেটর কিভাবে রিয়্যাক্ট করে তার উপরে তার কৃতি নির্ভর করবে। নিশ্চয়ই 18th সেঞ্চুরির বেঙ্গলে হিন্দু মুসলিম নির্বিশেষে এমন কিছু প্রশাসক আমরা পেয়েছি, এমন কিছু রাজা গজা নবাব আমরা পেয়েছি, তাদের সম্বন্ধে খুব ডেলিবারেটলি দুধে ভাতের ইতিহাসে আমাদের বাঙালি ছেলেদের মেয়েদের পড়ানো হয়। মূল ইতিহাসটা আমরা জানি না। আমরা চৈতন্যদেব থেকে লাফিয়ে নেমে আসছি রবীন্দ্রনাথে, অ্যাজ ইফ এদের মাঝখানে কেউ নেই। আমরা ভুলে যাচ্ছি রামপ্রসাদের কথা, আমরা ভুলে যাচ্ছি যে আসলে সিরাজদৌল্লা লোকটা কী ছিল, আমরা ভুলে যাচ্ছি বাংলায় এই যে 17-18খানা বর্গী অ্যাটাক একটা ছোট্ট টাইম স্প্যানের মধ্যে, সেটা রুখে দিচ্ছে যে লোকটা আলিবর্দী খাঁ, সে নিজে কিন্তু বাঙালি নয়। সিরাজ, আলিবর্দী এরা কিন্তু বাংলা ভাষায় কথা বলতেন না। এই যে তোমার শচীন সেনগুপ্তর নাটক ওপেনিং করছে, বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব, তুমি বলেছিলে ব্লা ব্লা ব্লা, এই ভাষায় তো সিরাজ কথা বলতেন না। বাংলা সংস্কৃতির সঙ্গে এদের যোগসূত্র অত্যন্ত কম, নেই বললেই বলা উচিত ঠিকভাবে। কিন্তু এরা বাংলার স্বার্থ রক্ষা করেছেন। সেটা বাঙালিকে বাঁচাবো বা বাংলাকে বাঁচাবো বলে নয়, নিজেদের রাজত্ব বাঁচানো। কিন্তু সেখানে তাদের লডেবল অ্যাচিভমেন্ট আছে। আমরা নদিয়ারাজ কৃষ্ণচন্দ্রের কথা ভুলে যাচ্ছি। ট্রেটার, সিরাজ বিদ্রোহী, সিরাজের পেছনে যে ষড়যন্ত্র, তার অন্যতম কারিগর নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র, সেটা তো কালের প্রয়োজনে করা। ডিফেকশন পলিটিক্যাল পার্টিতে যদি অন্যায় না হয়, তাহলে একনায়ক তান্ত্রিক রাজা বা নবাবের বিরুদ্ধে সময়ের প্রয়োজনে বিদ্রোহ করা অন্যায় কেন হবে? যদি নদিয়ারাজ কৃষ্ণচন্দ্রের যে রাজসভা,
সেখানে তো উনি নবরত্ন সভা বসিয়েছিলেন। সেখানে যারা ছিলেন, যে লোকটা ছিল না তার নামটা বাঙালি জানে, তার নাম গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় ছিলেন না? শুধু নবরত্ন সভায় যে উনি নেই তা নয়, তুমি শুনলে আশ্চর্য হবে যে কৃষ্ণচন্দ্রের যিনি অন্যতম চাটুকার লেখক, তিনি হচ্ছেন অন্নদামঙ্গলের কবি রায়গুণাকর ভারতচন্দ্র। তিনি কৃষ্ণচন্দ্রের কোর্টের লম্বা বিস্তারিত ডিসক্রিপশন দিচ্ছেন, কে আছেন, তিনি কে, তিনি কি করেন। তাতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, জরিপ করার লোক, বড় কোষাধ্যক্ষ সব আছে। গোপাল নেই। গোপাল নেই। গোপালের ঐতিহাসিক অস্তিত্ব ঐতিহাসিকরা স্বীকার করেন না। আচ্ছা, এই যখন একদিকে কৃষ্ণচন্দ্রের রাজসভা বসছে, কৃষ্ণচন্দ্রকে অর্ধবঙ্গেশ্বর বলা হচ্ছে বেসিক্যালি, অর্ধেক বাংলা কৃষ্ণচন্দ্রের অধিকারে, বাকি অর্ধেকটা তখন কে রাজত্ব করছেন? ওই সময়টায় কৃষ্ণচন্দ্র যে বাংলাকে অধিকার করে আছেন তাতে জনপদ যত, বনাঞ্চল তত। তার থেকে তো অনেক বেশি ফলবতী জায়গা। ফলবতী দু অর্থে বলছি, স্থল সম্পদ এবং জল সম্পদ। কারণ জল তো বিরাট সম্পদ। সেই জায়গা থেকে ধরলে মুর্শিদাবাদের নবাবীর সমান পাওয়ারফুল বা বেশি পাওয়ারফুল হচ্ছেন রানী ভবানী। রানী ভবানী এবং একে অর্ধবঙ্গেশ্বর বলার যোগ্য, অর্ধবঙ্গেশ্বরী বলা হচ্ছে। বাই ল্যান্ড হোল্ডিং এটার একটা পারম্পরিক ইতিহাস আলোচনা করা তো সম্ভব নয়, কিন্তু আমার মোটামুটি ম্যাপ ট্যাপ দেখে যা মনে হচ্ছে, নদিয়ারাজ কৃষ্ণচন্দ্রের চেয়ে রাজশাহী নাটোরের রানী ভবানীর ল্যান্ড হোল্ডিং বেশি। এটা কি মানে নতুন সিরিয়াল করছো, সেটা রানী ভবানী তাকে লার্জার দ্যান লাইফ দেখাতে হবে বলে রাজেশ্বরী, অর্ধবঙ্গেশ্বরী, প্রথম বিদ্রোহিনী নারী বলছো? মেনো না, আমি তো তোমায় মাথার দিব্যি দিইনি, আমার কথাকে মানো, নিজে পড়ো। কিন্তু এটা শিক্ষিত মানুষ, ইতিহাস বই তো মুছে ফেলা যায় না। রানী ভবানীর খুব অথেন্টিক ইতিহাস যে নেই সে কথা আমি মেনে নিচ্ছি। অন্তত অন্নদামঙ্গলের কবি যেভাবে প্রজেক্ট করেছেন কৃষ্ণচন্দ্রকে, তেমন প্রজেকশন রানী ভবানীর কেউ করেনি। রানী ভবানীর জীবিতকালে তার জীবনী লেখাও হয়নি। অক্ষয় কুমার মৈত্রেয়র কিছু প্রবন্ধ সংকলন পরে আমাদের বিখ্যাত কলকাতা বিশারদ প্রয়াত নিশীথ রঞ্জন রায় উনি একত্রিত করলেন, যেটাকে আমরা অক্ষয় মৈত্রেয়র বই বলে জানি। কিন্তু যেটা ফ্যাকচুয়াল সেটা হচ্ছে অক্ষয় মৈত্রেয়র প্রবন্ধগুলো তো অগ্রন্থিত ছিল, ফলে ওটা পাওয়া যেত না, টুকরো টাকরা করে পাওয়া যেত। কালীপদ চৌধুরী বলে এক জমিদার, এই বগুড়া অঞ্চলের জমিদার ছিলেন, তিনি সিভিলিয়ান হিসেবে ব্রিটিশ গভর্নমেন্টকে সার্ভ করতেন, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সার্ভ করতেন। কালীপদ চৌধুরী কিন্তু একটা রাজশাহীর ইতিহাস লিখে গেছেন তার জীবিতকালে। ইনি ঠিক ভবানীর নাতিদের কন্টেম্পোরারি। আচ্ছা, তার কোনো দায় ছিল না রানীকে গ্লোরিফাই করার। রানী ভবানীর সম্বন্ধে দলিল দস্তাবেজ খুব কম কিছু নেই, কিন্তু মিসকনসেপশনও আছে। ফেসবুক হিস্টোরিয়ানসদের এবড়ো খেবড়ো অত্যাচার আছে যে আমরা কেউ কি জানি এই রানীকে, চেনার চেষ্টা করেছি কখনো? ধরো আমরা কি এটা জানার চেষ্টা করেছি যে এই শাক্ত রানী তিনি কি তার মুসলমান নবাব দেশের, যারা আবার বিদেশীয়, উনি কি তাদের প্রতি কোনো বিরূপ ভাব পোষণ করতেন? ওদের বেসিক পলিটিক্যাল এনকোয়ারি আমরা জানার চেষ্টা করিনি। রানী ভবানীকে গৌরবান্বিত বা মহীয়সী বলার আগে আমি এটা সত্যি সত্যি মনে করি সৌরভ, আমরা কি আদৌ জানি হোয়াট ইজ 18th সেঞ্চুরি? যে সময়কালটা উনি কাটাচ্ছেন, দেখো 1716 জন্মাচ্ছেন, এত দীর্ঘজীবী তো প্রায় পুরো 18th সেঞ্চুরিটা ধরে উনি বেঁচে আছেন। সেই সময়টা কেমন? আর তার মধ্যে একটা
ধরে নিতে পারো সামান্য শিক্ষিত, সেটা ধরেও একটু কষ্টকর মনে হবে, সে একটা রাজপুত্রের বউ হয়ে এলো, বছর 10 বয়স তখন তার, তখনকার দিনে হিসেবে কিন্তু 10 বছর অনেক বয়স। মানে যে খুকি শারদামণিকে বিয়ে করছেন গদাধর, তিনি কত ছোট্ট ছিলেন। মৃণালিনী প্রথম রবীন্দ্রনাথের সন্তানের জন্য গর্ভ দিচ্ছেন যখন, তখন তার বয়স 13। তো সেই হিসেবে রানী ভবানী যাকে বিয়ে করছেন, তিনি কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দত্তক রাজপুত্র। ফলে পারিবারিক কাজিয়া ছিল কি, শরিকি বিবাদ ছিল, কারণ পরে তো রামকান্ত রাজা হচ্ছেন। ফলে পারিবারিক অন্তর্ঘাত, অন্তর্কলহ এসব কি ছিল। সব থেকে বড় কথা, এই সময়টা কেমন, এইটা যদি আমরা একটু জানি, তাহলে ডাকের সাজের প্রতিমার চালচিত্র থাকবে না। আমি আমার সিরিয়ালকে প্রমোট করছি কিনা, এটা থেকেও বড় কথা হচ্ছে আমি একটা সময়কে প্রমোট করছি, একটা পিরিয়ডকে প্রমোট করছি, যে পিরিয়ডের মধ্যে কারা বেঁচে রয়েছেন দেখার চেষ্টা করি। ফরগেট ভবানী, বাদ দাও, বাংলা তখন কত বড়। 1707 মারা যাচ্ছেন অরঙ্গজেব, মুঘল সাম্রাজ্যের পতন আরম্ভ হচ্ছে। সব 2 দিন কা বাদশাহ, আয়ারাম গায়ারাম। লোকে নির্বিচারে নিজের দাদাকে মারছে, বাপকে মারছে, সিংহাসন মানে ময়ূর সিংহাসন দখল করার জন্য। আলটিমেটলি যেটাও তারা রাখতে পারবে না। ফলে কি হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ উইক। তাহলে তখন কি হবে, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট মানবে না, আজও তো তাই। তো ঠিক সেই যে জায়গাটার মধ্যে দিয়ে বাংলার নবাবী যাচ্ছে। মুর্শিদ কুলি খাঁ প্রথম একটু মাথা তুলছেন, একটু ঝেড়ে বসছেন, তার ঠিক পরেই হচ্ছে দুটো উইক নবাব পেরিয়ে আলিবর্দির আমল। আলিবর্দি তো ওয়াজ এ বর্ন সোলজার। তার নিজের দাদা হচ্ছে হাজি মোহাম্মদ। হাজি দিল্লিতে ডিপ্লোম্যাটের কাজ করে। তার 3টে ছেলে। আলী তার নিজের 3 মেয়ের সঙ্গে 3 ভাইপোর বিয়ে দিচ্ছেন, যেহেতু এটা শরিয়ত সিদ্ধ। এই যে 3 জামাই অথবা ভাইপো, তারা কি করে, আলিবর্দি তাদের 3টে জায়গায় গভর্নর করে বসিয়ে রেখেছেন। সাওলাত জং মানে সরকার জংয়ের বাবা, সে বসে আছে পূর্ণিয়া। সাউথ ওয়েস্ট থেকে অ্যাটাকটা আসছে বর্গীদের, তারা তো পেশোয়া মারাঠি, তারা একটা অদ্ভুত রুটে আসতো। তারা উঠে প্রায় গঙ্গার ওপাশ দিয়ে গিয়ে পাটনা দিয়ে নেবে ঢুকতো, হয় রাজমহল দিয়ে ঢুকছে, নয় জঙ্গলমহল পেরিয়ে ঢুকছে, নাহলে সাউথ বেঙ্গল দিয়ে ঢুকছে, মেদিনীপুরের দিক দিয়ে ঢুকছে, যে যখন যেখান দিয়ে পেরেছে ঢুকে গেছে। এখানে একটা বক্তব্য এসছে একটা কমেন্টে, সেটা হচ্ছে যে মারাঠাদের, বর্গীদের যদি এই রানী ভবানীর সাম্রাজ্যের ওপর আক্রমণ করতে হয় বা তার শ্বশুরের সাম্রাজ্যকে আক্রমণ করতে হয়, তাহলে তাদের কোনো না কোনো একটা নদীপথ পেরোতে হবে। কিন্তু বর্গীদের কোনো নৌবাহিনী ছিল না, প্রয়োজনও ছিল না। কিভাবে ঢুকছে তাহলে তার? আমার নিজের যতটুকু ধারণা, প্রথম কথা বর্গীদের ফোর্স কত, তাদের টোটাল টিমটা কতজনের, এর তথ্য প্রমাণ নিয়ে ঐতিহাসিকদের নানা রকম ডিবেটস আছে। আমার ধারণা মানে এটাকে একটা গেরিলা ফোর্স হিসেবেই দেখতে হবে। একদম। এরা কিন্তু ইনভেডার্স, এরা কিন্তু রাজত্ব করতে আসেনি না, আসবে লুটতরাজ করবে, বেরিয়ে চলে যাবে। এরা আসতো লুট করতে, এবং এরা কি চাইতো, চথ বলে একটা ট্যাক্স, রাইট? তো আমি মুঘল বাদশাকেও ট্যাক্স দেবো, আবার তোমাকে চথ দেবো, এটা তো হবে না। তাই সেখান থেকে ক্লাশ। এটার জন্য নৌবহরের দরকার হবে কেন? নৌবহরের জায়গা থেকে আলিবর্দিও তো ভীষণ উইক ছিল। সিরাজ যখন কলকাতা অ্যাটাক করলেন, কটা জাহাজ নিয়ে, কতটুকু ছিল?
দ্বিতীয় কথা হচ্ছে জায়গাটা হচ্ছে রাজশাহী, হুম পশ্চিম বাংলা দিয়ে, মানে বাংলার পশ্চিম অংশ দিয়ে হুম উঠলে মনে রাখতে হবে যে সিরাজের বাবা হুম তার গভর্নেন্সের আন্ডারে ভাগলপুর ছিল। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, ভাগলপুর প্রায় উত্তর মধ্য বিহার হুম 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 ওই অবধি বাংলা ছড়ানো ছিল। হুম হুম এদিকে ত্রিপুরা ফিপুরা বাংলার অন্তর্গত ছিল। হুম ফলে আমি রাজমহল দিয়ে উঠে হুম যদি মহানন্দা ধরি, হুম এখন যে মহানন্দা ব্রিজ আমরা বন্দে ভারত করে নর্থ বেঙ্গল গেলে মালদা ওল্ডের পর আমরা মহানন্দা ব্রিজ পাই, হুম ওই মহানন্দা নদী তখন ন্যাভিগেবল, ফুললি ন্যাভিগেবল। সেখান দিয়ে যদি শুধু মহানন্দা নদী নাবে, ডাইরেক্ট রাজশাহী পৌঁছবে, রাইট? হুম হুম এবার কত লাগতে পারে, নৌ বহরের দরকার নেই, কয়েকটা নৌকো মানে হলে যুদ্ধ কামান দেওয়া, হুম বড় পালতোলা জাহাজ হুম প্রয়োজন নেই তো। ফ্লিট অফ শিপস, হুম এই বেস্ট অফ লাক টু দেবের রঘুরাঘাত, হুম এরা ছিপ নৌকো ব্যবহার করতো না, তার কি প্রমাণ আছে? এক। দুই, ক্যাভেলরি, হুম খাঁটি ইরানি তোরগ, হুম ইরানিয়ান হর্স, হুম রাতে রাইড করে আছে অত বড় বড় চেহারার মারাঠি সোলজার্স। হুম হুম তারা তো এক মানুষ সমান জল পেরিয়ে চলে যাবে। ওয়াই ডু দে নিড দ্য শিপ? ঠিক ঠিক আর একেবারে স্থলপথে যাওয়া যায় না রাজশাহী, তা কিন্তু নয়, যাওয়া যায়, সময় বেশি লাগে। এবার এরা তো এলোমেলো হুম নোম্যাডিক তো, হুম ছোট ছোট দলে আসবে, ছোট ছোট জল অ্যাটাক করবে। এবং মূলত এরা রাত্রিতে অ্যাটাক করতো এবং তুলে নিয়ে পালিয়ে যেত। দেখো, আলিবর্দি অজস্রবার বর্গীদের পুশব্যাক করে বেঙ্গলের বাইরে বের করে দিয়েছে। পুশব্যাক করলো, বেরিয়ে গেল, আর ত্রিসীমানায় বর্গী দেখা যাচ্ছে না। আলিবর্দি বাবা নিশ্চিন্ত, চলো যাই একটু পনির দিয়ে ভাত খাই বলে ঘুরলো। বেশি না, মানে ধরো 30 ক্রোশ 40 ক্রোশ এসছে, আবার পেছন থেকে ঢুকে গেল। ভেরি ফক্সি, হুম খ্যাঁকশিয়ালের মতন। বর্গীদের চরিত্রটা ভাবতে হবে। বর্গীরা এখানে অধিকার ফলাতে আসেনি, তারা রাজা হতে আসেনি, তারা লুট করতে এসেছিল, তারা লুটেরা। লুটেরার ফ্লিট অফ শিপ দরকার হবে কেন? পৃথিবীর কোথাও হয়েছে নাকি? হয়নি। সো দ্যাট ইজ ইট। অনেক কিছু না বলেও বহু কথা তুমি বলে দিলে, এবং আমার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে যে মূল গল্পটা না বলেও যে কত কিছু বলে দেওয়া যায়, সেটা তোমার থেকে এটা একটা শিখলাম আর কি আজকে। আমাদের একটা প্রমোদ তলায়, রানীমোহনের সিরিয়ালের প্রমোদ তলায় এক ভদ্রমহিলা লিখছেন, আপনারা এইটুকুন জানেন না যে নাটোর রাজবাড়ির মধ্যে একটা বিরাট মানে নারায়ণের মন্দির রয়েছে, তিনি ওদের কুলদেবতা। এরা বৈষ্ণব বাড়ির গল্প আপনারা রাতারাতি সাক্ষ্য দেখিয়ে দিলেন। আমি নাটোর রাজবাড়িতে গেছি টেছি, এইসব পার্সোনাল অ্যাকাউন্টস দিচ্ছেন। আমি খুব কৃতজ্ঞ ভদ্রমহিলার কাছে যে তিনি এই পয়েন্টটা রেজ করেছেন। মজাটা হচ্ছে, রানী ভবানীর পরিবার শাক্ত ছিল। রানী ভবানীর স্বামী রামকান্ত রায় শাক্ত কুলীন বংশের ছেলে ছিলেন। তাকে যখন দত্তক নিচ্ছেন এই রামজীবন রায়, রাজা রামজীবন রায়, তখন তার উপনয়ন হয়ে গেছে রামকান্তর। ফলে রামকান্ত তখন নেহাত ছোট হতে পারেন না, অন্তত 10 বছর বয়স। তিনি এলেন, এবার গোত্রান্তরিত। শাস্ত্র মতে তাঁর আবার গোত্র চেঞ্জ করা সম্ভব নয়। ফলে তিনি কাকের বাসায় কোকিলের ছা হয়েই রইলেন, কিন্তু ঘোর শাক্ত। এবার রানী প্রথমে মেয়ে তারা, তারা তো ইতিহাসে বিখ্যাত। তারপর রানীর দুটি পুত্র সন্তান জন্মায়, যারা বাঁচেনি। তার বেশ কিছুকাল পরে রানী একটি ছেলেকে অ্যাডাপ্ট করলেন কোটেরির মধ্যে থেকে, আত্মীয় স্বজনের মধ্যে থেকে। সেই ছেলেই হচ্ছেন বিখ্যাত সাধক রামকৃষ্ণ।
ডোন্ট রিড মি রং, পরমহংসদেবের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কিন্তু রামকৃষ্ণ বিরাট সাধক ছিলেন। রামকৃষ্ণের মৃত্যুর অব্যবহিত পরে তার জীবনী লেখা হয়েছিল। সেই জীবনী এতদিন পরে আবার বাংলায় প্রিন্টেড হয়েছে। বেশ ঊর্ধ্ব জগতের সাধক পুরুষ, কিন্তু প্রথম জীবনে বিবাহিত ছিলেন, সন্তানাদি হয়েছিল, দুটো ছেলে। এই দুটো ছেলেই এই যে নীল চাষের সময়ে নাটোর রাজপরিবারের যে অত্যাচারী ভূমিকা, সাহেব নীলকরদের সাপোর্ট করে, হচ্ছে না এরা দুজন। যে কোনো নাটোর প্যালেসের প্রচুর ডকুমেন্টারিজ আছে ইউটিউবে, মানে যেগুলো ভ্লগারদের বানানো, সেগুলোতে খুব গর্ব করে তারা একটা ফাঁসির মঞ্চ দেখায় এবং একটা জেল দেখায়, একটা প্রিজন দেখায় ওই বাড়ির কমপ্লেক্সের মধ্যে। সাধারণত আমরা রাজবাড়ি বললে একটা সিঙ্গল প্যালেস বুঝি, মানে ধরো তোমার মার্বেল প্যালেস, একটি অট্টালিকা, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, দুটো বাড়ি, 5 নম্বর 6 নম্বর, কিন্তু মিলমিশ আছে তার। এরকমই তো বোঝায় যে অজস্র লাহাদের বাড়িতে আমরা শুটিং করি, সবই দেখবে মানে সিঙ্গল বিল্ডিং। নাটোর রাজবাড়ি তার নয়। নাটোর রাজবাড়ি কয়েক একর জমির ওপর ছড়ানো, প্রচুর বাগান, পুকুর ইত্যাদিতে সমৃদ্ধ, বিভিন্ন সময়ের পর্যায়ে তৈরি হওয়া ক্লাস্টার অফ বিল্ডিংস। অনেকটা চিতোর ফোর্টের মতন। চিতোর ফোর্ট যেমন একটা সিঙ্গল ফোর্ট নয়, ইটস এ ক্লাস্টার অফ ফোর্টস। ঠিক সেই রকম নাটোর রাজবাড়ি। এখানে ভবানীর যে পোর্শনটা, ভবানীর সমকালীন যে পোর্শন, সেটা একদম রুইন হয়ে গেছে, ইট বেরোনো কতগুলো স্ট্রাকচার দাঁড়িয়ে আছে। আর যেগুলো আমরা ভালো করে দেখি যে এটা হচ্ছে কাছারি বাড়ি, এটা হচ্ছে বৈঠকখানা, এটা হচ্ছে ছোট তরফ, এটা হচ্ছে বড় তরফ, এরকম ভাবে যে দেখা যায়, এগুলো সব হচ্ছে নাতিদের কীর্তি। আচ্ছা, এদের মধ্যে যিনি ছোট, তিনি রিলিজিয়াসলি হস্টাইল হন, হয়ে শাক্তমত পরিত্যাগ করেন, করে ইনি বৈষ্ণব হন এবং ইনি এই বিষ্ণু মন্দিরটি তৈরি করেন। ও অনেক পরে, অফকোর্স, কারণ নাতিদের ভবানী দেখে যাননি, নাতিদের। ভবানী দীর্ঘজীবী, কিন্তু নাতিদের দেখে যাননি, বা দেখে গেলেও মানে খুব অল্প বয়স দেখে গেছেন তাদের। আমরা একেবারে শেষ অংশে এসে পৌঁছেছি। রানী ভবানীর কথা বলতে গেলে যাকে অস্বীকার করা যাচ্ছে না, বারবার যার কথা উঠে আসছে এবং যাকে নিয়ে তোমার একটা বিরাট কাজ আছে, ভীষণ ওয়ান অফ দ্য মোস্ট অথেন্টিক কাজ, তাকে দিয়েই তাহলে আজকের পর্বের শেষ হোক। রামপ্রসাদের সঙ্গে কিন্তু না ভবানীর ডাইরেক্ট যোগাযোগ হয়েছিল এমন কোনো তথ্য প্রমাণ আমি পাইনি। রামপ্রসাদ সিরিয়ালে সেরকম একটা দেখানো হয়েছিল ঠিকই, তো ওটা একটু গল্পের ওপরে ওঠা। রামপ্রসাদ না খুব একটা ট্রাভেলিং ছিলেন না, আত্মবলা সাধক তো। কৃষ্ণচন্দ্রের কোর্টে যেতে খুব অনীহা ছিল, ওইটুকুন তো ডিস্টেন্স, মানে হালিশহর থেকে গঙ্গা দিয়ে গিয়ে জলঙ্গির মোহনা দিয়ে জলঙ্গিতে ঢুকে কৃষ্ণচন্দ্রের ওখানে পৌঁছানো যায়। খুব একটা যেতেন পেতেন না, খুব একটা পাত্তাও দিতেন না। সেটা ওর ভাবের কারণে, খেয়াল খুশির লোক। আসলে হালি শহরে কৃষ্ণচন্দ্রের একটা হাওয়া মহল ছিল। এটা খুব সম্ভবত তৈরি করা হয়েছিল যে জলঙ্গি থেকে বেরিয়ে নদীপথে কলকাতায় কনস্পায়ার করতে আসার জন্যে। অতটা ডিস্টেন্স তো, টয়লেট ফয়লেট নেই রাস্তায়, এই হালি শহরে একটা হাওয়া মহল তৈরি করি, গঙ্গার পাড়ে সুন্দর জায়গা। আর একটা কারণ ছিল, রামপ্রসাদের বাবা খুব সম্ভবত এদের ওয়ান অফ দ্য ফ্যামিলি ফিজিশিয়ানস ছিলেন। মেন ডক্টর কিন্তু নবরত্ন সবাই ছিল, কিন্তু রামপ্রসাদের বাবা তো খুবই বড় ছিলেন, আয়ুর্বেদাচার্য ছিলেন, এসব ছিল। তো রামপ্রসাদ কিন্তু কলকাতায় এসেছিলেন চাকরি করতে। কালীঘাটে যেটুকুন উনি সাধনা করেছেন, এই সম্ভবত 3 জনের চাকরি অবধি উনি করেছিলেন।
এবং যার কালমিনেশন পয়েন্ট হচ্ছে আমায় দেমা তবিলদারি লেখা অ্যাকাউন্ট বুকসে। এই তো পেলেন জমি জিরে, তখনকার দিনে 30 টাকা মাসোয়ারা যথেষ্ট। কিন্তু এই লোকটার অভাব মেটেনি, কারণ ওই গুছানো ছিলেন না। শেষ বয়সেও লিখছেন, চিন্তাময়ী তারা তুমি, আমার চিন্তা করেছো কি, কিছু দাও। তো সেই লোভটা যায়নি। কিন্তু রামপ্রসাদের জানো তো কোনো ম্যানুস্ক্রিপ্ট পাওয়া যায় না, এক লাইন হাতের লেখা পাওয়া যায় না। রামপ্রসাদের গান আসলে ওরাল ট্র্যাডিশনে ছড়িয়েছিল, এবং ছড়িয়েছিল মানে কি এত দূর বিস্তারিত হয়েছে। রামপ্রসাদের নিয়ে কাজ করতে গিয়ে দেখলাম ওর বিখ্যাত বিখ্যাত গানগুলো 3-4টে করে ভার্সন আছে, এবং মানে ছোটখাটো ওয়ার্ডের ফারাক হচ্ছে। পূর্ববঙ্গের ভাষার বিভিন্ন শব্দ ইনফিলট্রেট করছে। ফলে রামপ্রসাদের জীবিতকালেই সম্ভবত একেবারে দাবানলের মতন আধ্যাত্মিক জগতে রামপ্রসাদের গান ছড়িয়েছিল। সেই জিনিস ভবানীর কানে যায়নি, এটা হতে পারে না। আমাদের মনে রাখতে হবে, ভবানীর দত্তক ছেলে রামকৃষ্ণ, সে কিন্তু খুব বড় কালী সাধক ছিল। সে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে খুব একটা পাকাপোক্ত এমনটা মনে হয় না, কিন্তু আধ্যাত্মিক দিক থেকে রামকৃষ্ণের একটা বিরাট অবদান আছে। এবং এই যে কালী মার্গ, কালীর বিভিন্ন রূপ, বা আমরা বলতে পারি যে দুর্গার যে সমস্ত চণ্ড রূপগুলো আছে, যার একটা হচ্ছে কালী, তার একটা রূপ হচ্ছে ভবানী। দেবতা ভবানী, দেবী ভবানী কার আরাধ্য? ছত্রপতি শিবাজি মহারাজ। তারই তো চেলাচামুন্ডা আফটার জেনারেশন হচ্ছে বর্গী ডাকাতেরা। তারা তো সোয়ার করতো জয় মা ভবানী, জয় মা ভবানী। ফলে এমন হতেও পারে যে রামজীবনের আমলে তারা যতই অ্যাটাক ফ্যাটাক করুক, এই যেই তারা জানতে পারলো যে নাটোরের যুবরানীর নাম ভবানী, তারা রাজশাহী নাটোর এড়িয়ে যেতে আরম্ভ করলো। এখান থেকেই খানিকটা লিবার্টি নিয়ে আমাদের সিরিয়ালের কাহিনী গড়াচ্ছে। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইটস আ প্লেজার ফর মি টু। ভীষণ ভালো লাগলো। এবং আপনাদের কেমন লাগলো? প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই শেষ অবধি দেখার জন্য। কেমন লাগলো একটু কমেন্ট করে জানান। আর শিবাশিসদাকে নিয়ে আমার তো প্ল্যান আছেই, আমি বললাম অলরেডি। আমরা রামপ্রসাদ নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব, আমার ভীষণ ইচ্ছে আছে। আগে দেখো রানী ভবানীকে তোমার দর্শকদের কেমন লাগে, মানে আমাদের এই কথাবার্তা। সিরিয়াল তো যদি পারেন দেখবেন। এই না পারেন দেখবেন না, অবশ্যই দেখবেন। স্টার জলসায় রাজ রাজেশ্বরী রানী ভবানী রাত্রি 8:30 থেকে প্রত্যেক দিন নিয়ম করে 8:30 থেকে 9টা অবধি দেখতেই হবে। এবং তোমার সঙ্গে কথা বলতে বলতে আমার একটা মানে কি বলবো, যে শুরুর দিকে আমার একটা দ্বিধা ছিল চরিত্রটা করার ক্ষেত্রে, আজকে সেটা পুরো কেটে গেল। আমি নিজে পড়ছিলাম নিজের মতো করে, দয়ারাম চরিত্রটা করার সুযোগ আমার হয়েছে, এতদিন ভাবছিলাম, আজকে মনে হচ্ছে সৌভাগ্য হয়েছে। দয়ারাম যে কি আশ্চর্যটা কূটনীতিক, আমার বহু ঘটনা মনে পড়ছে, যেগুলো আমি এক্ষুনি বলে দিলে মানে সিরিয়ালের 3 তাস ফেলে দেওয়া হবে, না দরকার নেই, তাই জন্য বলছি না। বাট এটা সত্যি, তোমাকে আমি খুব কম বয়স থেকে ধীরে 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 পরিণত হতে দেখছি, তো আমার বেশ মনে পড়ে মানে তোমার একদম প্রথম দিকের আশা। ইয়েস, একজন অ্যাক্টরের কাছে দয়ারাম খুব ইন্টারেস্টিং চরিত্র। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী সপ্তাহে। তবে অবশ্যই প্রত্যেক দিন দেখুন স্টার জলসায় রাজ রাজেশ্বরী রানী ভবানী। থ্যাংক ইউ।